নমস্কার বন্ধুরা, অডিও নাইট অরিজিনালসের আজ একটি ছোট্ট নিবেদন। তারানাথ তান্ত্রিকের গল্প রাত গভীর। গল্পটি 2020 সালের 14 এপ্রিল প্রতিলিপি অ্যাপের একটি ছোট্ট নিবেদন হিসেবে সামনে আসে। গল্পের লেখিকা তারানাথ চরিত্রটিকে তার গল্পের হিরো হিসেবে তুলে ধরেছিলেন। গল্পটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে তার মধ্যে 40,000-এরও বেশি লাইকস রয়েছে। তাই আমাদের এই ছোট্ট প্রয়াস লেখিকার গল্পটিকে আমরা অডিও রূপে রূপান্তরিত করেছি। চ্যানেলটি নতুন, শেখার অনেক কিছু রয়েছে যা আমরা চেষ্টা করছি। গল্পের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কোন জায়গাটায় ভুল রয়েছে, কোন জায়গাটা ভালো হয়েছে। সো শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প রাত গভীর। তখন শুয়ে শুয়ে ভাবলাম ঠিকই যে তারানাথের কাছে যাব, কিন্তু শরীর সে আর সাথ দিয়ে উঠল না। অফিসে ফোন করে জানিয়ে দিলাম 1 সপ্তাহ আসতে পারবো না, খুব শরীর খারাপ। তারা জানতে চেয়েছিল কি হয়েছে না হয়েছে বৃত্তান্ত। তাদের কোনো রকমে বুঝিয়ে 1 সপ্তাহ ছুটি কোনো রকমে আদায় করে নিয়েছি। এই 1 সপ্তাহ জমিয়ে আড্ডা মারা, ঘোরা, আনন্দ ফুর্তি করা, আর সবচেয়ে বড় কথা শরীরকে একটুখানি আরাম দেওয়া, এই হবে আমার কাজ। কাজ কাজ করে যেন জীবনটাকে কতটা ছোট করে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, আমার প্রশ্নের উত্তর নেওয়াও তো বাকি আছে তারানাথের কাছ থেকে। পরের দিন সকালে বেরোতে যাব। বেরোনো তো দূরের কথা, যেন ঘর থেকে বেরোতে পারছি না। সারি সারি মেঘ আর সে তুমুল বৃষ্টি, সাথে বজ্রপাত, যেন ঘর থেকে বেরোনোই দায় হয়ে দাঁড়ালো। ওদিকে কিশোরীরও তুমুল ইচ্ছে তারানাথের কাছে। এই তো সময়, এমন বৃষ্টির সময় তো গল্প শোনার মজা ফুটে ওঠে। আর তারপরে আগের দিন রাতে আমি যা অনুভব করলাম, আসলে কি তার সদুত্তর আমি পেয়েছি? আমার তো মনে হয় না। সেই সদুত্তরগুলো তো পাওয়া দরকার, তাই না? তার জন্য একটাই পথ, আমাদের সবার প্রিয় তারানাথ তান্ত্রিক, তার কাছে তো যেতেই হয়। এই সব বসে বসে ভাবছি, বিছানা থেকে নামতেও যেন মন চাইছে না। হঠাৎ করে দরজায় টোকা। খুব ব্যস্ত হয়ে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি কিশোরী দাঁড়িয়ে আছে, প্রায় কাক ভেজা অবস্থা। সে একটু চটপটে হয়ে বলে উঠল, এই তো উঠে গেছো দেখছি, চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, চট জলদি তারানাথের কাছে যেতে হবে। আজকে আবার স্পেশাল গল্প রয়েছে একটা, শুনেছি। সে যেন কিশোরী কথা বলছে না, বলছে এক ছোট্ট শিশু, যে গল্প শোনার আগ্রহে তার নাওয়া খাওয়া সব কিছু ভুলে আছে। যেন সে গল্প শোনার জন্য জেদ ধরে বসে আছে। ঝড় বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে সে গল্প শুনতে চায়। সে তার গল্প শোনার আনন্দকে উপভোগ করতে চায়। কিশোরী যখন এত দূর এসেই পড়েছে, তখন তো আর কিছু করা যায় না। এবার তো যেতে হবেই। সে যেন একরকম বিপদে পড়ে তৈরি হয়ে নিতে হলো। রেনকোটটা ভালো করে জড়িয়ে নিলাম, সাথে উপরে আরেকটা ছাতা। বেরোতে যাব, হঠাৎ করে মনে পড়ল, আরে তারানাথের জন্য পাসিংসের প্যাকেটটা তো নেওয়া হবে না। এই ঝড় বৃষ্টির মধ্যে কোনো রকমই কোনো দোকান খোলা পাওয়া যাবে না তাহলে? কিশোরীকে বললাম। কিশোরীর জবাব, সে আগের থেকেই কিনে রেখে দিয়েছে, এইরকম বিপদের সময় মাথায় রেখেই। আসলে গল্প শোনার মজাটা তো এরকম সময় না। আর এরকম সময় পাসিংসের প্যাকেট কেন, তুমি সাধারণ দরকারি একটা জিনিস পর্যন্ত কিনতে পারবে না। আর তার কাছে এর থেকে বেশি দরকারি কি হতে পারে? বৃষ্টির দিনে তারানাথের মুখ থেকে গল্প শোনা। সত্যি আমি কোনোদিনও ভাবিনি কিশোরীর মধ্যে এত বাচ্চা ভাবনা রয়েছে। সে যতই তারানাথের বিরোধিতা করুক তার সামনে, কিন্তু সে যে তারানাথের কত বড় ভক্ত
সে তার এই কাজগুলো না দেখলে বলা যায় না। যদি তাকে সামনাসামনি জিজ্ঞেস করা হয়, তার উত্তর এভাবে আসে। সে তোমরা বলতে পারো, আমি আসলে নিজের জন্য কিনেছিলাম, আর তারানাথের কাছে না গেলে ওই ভুজবাজিগুলো শিখবো কি করে? আসলে তো তোমরা সব মেনে নাও, আমি কিছুই মানি না। ওই ভোজবাজি একটু না শুনলে পেটের ভাত যেন হজম হয় না, বুঝেছো? বুঝলাম, কিন্তু সবই আসলে আমার মতো করে বুঝলাম। সে যা বোঝাতে চায় আর সে যা বুঝে, দুটোর মধ্যে যে কতটা তফাৎ, আসলে তার সাথে নিবিড়ভাবে না মিশলে বোঝা যায় না। যে সে তারনাথকে যতটা উপেক্ষা করে চলে, ততটাই সম্মান দিয়ে চলে, যতটা অবিশ্বাসের ভান করে ঠিক ততটাই যেন বিশ্বাস করে। আমরা বাড়ি থেকে বেরিয়ে আসলাম, যে যার মতন ভালো মতো রেনকোট, ছাতা, যত কিছু করা যায়। আসলে প্রকৃতির বিরুদ্ধে লড়ার ক্ষমতা তো নেই কারো, যতটুকু সাধ্যি সেই প্রচেষ্টাই করে যাচ্ছি। যেন কলকাতার রাস্তায় এক হাঁটু করে জল জমে আছে। কোথায় যে ভালো রাস্তা আর কোথায় যে ম্যানহোলের একটি ঢাকনা খোলা কারো ছোট্ট অসাবধানতার বশে, সেটাই বোঝা যায় না। আসলে মনে হয় জানো তো কেমন, রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে এই কোনো একটা ম্যানহোলের ভিতরে ঢুকে গেলাম, আর জীবন লীলা এখানেই সাঙ্গ হয়ে গেল। ঠিক বেশ একটা অ্যাডভেঞ্চার টাইপ নয় কি? হ্যাঁ, কিছুটা তাই। যদি জীবন নিয়ে খেলা, বৃষ্টিতে কাক ভেজে হওয়া, চলা, আর তার সাথে মানে এই ধরনের কাদা দিয়ে, জল দিয়ে, এই একটা ফুটবল টাইপের কিছু যদি অ্যাডভেঞ্চার বলা যায়, তাহলে হ্যাঁ, অবশ্যই। এর থেকে বড় অ্যাডভেঞ্চার আর কী বা হতে পারে, যেখানে প্রতিটা মুহূর্ত মৃত্যুর ভয়, প্রতিটা মুহূর্তে তুমি কাক ভেজা হয়ে আছো এই জ্বরে, নয়তো অন্য কিছুতে ভুগে মরার ভয়। আর তারপরে আর রাস্তাঘাটের গাড়ি ঘোড়া স্পিডে যাওয়ার সময় তোমাকে দেখা গেল নেড়ে দিয়ে চলে গেল, সেটার তো ভয় রয়েছেই। মানে সব কিছু মিশিয়ে কেমন যেন একটা অ্যাডভেঞ্চার ভাব। আসলে বেপরোয়া ভাবটা বলা বেশি সঠিক হতো, কিন্তু থাক, নিজেকে আর এইভাবে ছোট করে দেখার কোনো মানেই হয় না, সেই জন্য আর বলছি না। বাকি তোমরা তো বোঝোই সব। সে কিভাবে যে আমি তারানাথের বাড়িতে পৌঁছেছিলাম, কিশোরীর কথা তো ছেড়েই দিলাম, সে যেন এক আলাদা জগতে, আলাদা নেশায় এগিয়ে চলছে। জল ডিঙে যাওয়া, সে যেন মনে হচ্ছিল আর্ধেক সাঁতরে আর্ধেক জলের মধ্যে লড়তে লড়তে এগিয়ে যাচ্ছে। আমি আমার কথাই বলি, সেই বৃষ্টির কাদার দিনের মধ্যে পাড়াগাঁয়ের ফুটবল খেলা দেখেছো? এই কখনো নাকানি চোবানি খাওয়া, কখনো স্লিপ খেয়ে পড়ে যাওয়া, এই সব কিছু মিলে কেমন যেন এক আমাদের ছোট্ট যাত্রাপথ ছিল এটা। আর তারনাথের সামনে গিয়ে যখন পৌঁছালাম, তারনাথ তো যেন অবাক। সে এমন কিছু দৃশ্য দেখে ফেলেছে যা সে সারা জীবনে কোনোদিনও দেখেনি। হাজার ভূত, পেট, দানব, জন্তু, অনেক কিছুর সম্মুখীন তারনাথ হয়েছে, কিন্তু এমন দৃশ্য হয়তো তার জীবনেও প্রথমবার। তারানাথ আমাদের দেখে যেন কিছুক্ষণ ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল। আসলে সে মনে মনে ঠাউর করে নেওয়ার চেষ্টা করছে, আসলে সে কি যেটা দেখছে আসলেই কি সেটা সত্যি, নাকি শুধুমাত্র চোখের ভুল। কারণ এরকম দৃশ্য তো সচরাচর দেখা যায় না। যে কিশোরী তার প্রত্যেকটি কথায় বিরোধিতা করে, সে কিনা বৃষ্টি কাদার মধ্যে সম্পূর্ণ ভিজে কাদায় মেখে তার বাড়ি পর্যন্ত এসেছে, এ কি মানতে হবে? আমার কথা তো আমি ছেড়েই দিচ্ছি, তারানাথ এইটুকু ভালোই জানে, আমি যদি তার সব কথার সম্মতি নাও দিই, তার বিপক্ষে কোনোদিনও কথা বলি না। কিন্তু কিশোরীর ব্যাপারটা কেমন যেন একটু আলাদা। সে তার সপক্ষে কথা বলে তো দূরে থাকুক, সে যেন তার বিপক্ষে ছাড়া কথা বলে না। আজ এইসব দৃশ্য যেন কেমন একটা দেখার মতন। যদি এখনকার দিন হতো, হয়তো বা কেউ এই দৃশ্যটিকে মোবাইল নামক যন্ত্রটির মধ্যে ঠিক আবদ্ধ করে রাখত, যেন পরবর্তীতে এক ছোট্ট স্মৃতি হাতড়ানোর মতন বিষয় হয়ে দাঁড়াতো।
অনেক সুন্দর, অনেক কিছু জড়ানো একটি ছোট্ট স্মৃতি। আর এখনকার ভাষায় বললে ভিডিও ক্লিপ। তারানাথ কেমন যেন একটু ব্যস্ত হয়ে উঠল। আরে এসো 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 এসো, এ কি ছেলে মানুষই কাণ্ড করেছো? বৃষ্টিতে তো পুরো কাক ভেজা। দুটো গামছা নিয়ে আয় তো মা। বলেই তারানাথ যেন হাঁকডাক শুরু করে দিলেন, যেন অতি ব্যস্ত হয়ে পড়লেন। আর সেই দেখে আমি পড়লাম মহালজ্জায়। একবার শুধু ভেবে দেখো, এমন সময়, এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হঠাৎ করে কোনো গৃহস্থ বাড়িতে গিয়ে পড়েছ, যাদের নিজেদের সমস্যাই তখন অনেক বেশি। সেই সময় তোমাকে নিয়ে আবার তারা দৌড়াদৌড়ি করছে। যে সে যে কেমন অনুভূতি, যারা অনুভব করেছো একমাত্র তারাই জানতে পারবে যে সেই সময় কতটা লজ্জিত বোধ হয়। কিন্তু কিছু তো করার নেই, যেহেতু পৌঁছে গেছি ওখানেই বসে থাকতে হবে। কিশোরীকে দেখলাম যেন ওর কোনো ভ্রুক্ষেপই নেই, যা হবে দেখা যাবে এরকম একটা মনোভাব। সে গিয়ে হাত পা ঝেড়ে কোনো রকমে গিয়ে বসলো। তার পরা ট্রাউজার থেকে শুরু করে সব কিছুই যেন সম্পূর্ণ জলে ভিজে আছে। দেখলাম তারানাথ সেসব খুব ভালো মতনই লক্ষ্য করেছে, তাই চটজলদি সে ভেতরে চলে গেল। চারির জন্য আর অপেক্ষা সে করেনি। ভিতরে গিয়ে দুটো গামছা মাথা মোছার জন্য, দুটো ধুতি আর দুটো সে ফুল হাতা গেঞ্জি নিয়ে আসলো, যেগুলো পরে আমরা কিছুক্ষণ বসলাম। সে খুব পরিমাণে লজ্জিত বোধ করছি। সত্যি কথা বলতে কি, মনের ভাবটা আমি বোঝাতে পারবো না। ওই যে বললাম, এরকম দুর্যোগের সময় কারণ নিজেদের বিপদ আপদের মধ্যেই যদি তুমি বুঝতে পারো যে তুমি তাদের সমস্যা আরও বাড়িয়েছ, তাহলে যে অনুভূতিটা অনুভব করবে তুমি, ঠিক সেই রকমই মনে হচ্ছিল। আসলে কিছু করার আছে কি? মনে হয় না। সবাই মিলে বসলাম। তারানাথ কেমন যেন একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মনোভাব যেন কেমন। আসলে সে কিছু বলতে চায়, কিন্তু তারপরও সে বলছে না। সে কিছু জানতে চায়, কিন্তু আবার চাইছেও না। ঠিক এমন একটি মনোভাব। আসলে তার যতটা জানার ইচ্ছে, তার থেকে বেশি তো আমার জানার ইচ্ছে। আমার যে উদ্দেশ্যটা কি, সে কিন্তু কিশোরীকে আমি বলিনি। কিশোরী জানে শুধু তার জোরাজুরিতেই আমি এখানে এসেছি। এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আসলে কি শুধু গল্প শোনার মজার জন্য এসেছি? না, সে কথা কিশোরী জানে না। জানবে কিছুক্ষণ পরে, তখন তার মুখের ভাব কেমন হবে। আসলে সে সম্পূর্ণ সময় এটাই ভেবে এসেছে যে সে জোর করেছে বলেই আমি এখানে এসেছি। এখন যদি সে জানতে পারে, তাহলে তাহলে আমার প্রতি তার মনোভাবটা কেমন হবে? সব কিছুই যেন কেমন একটু গুলিয়ে আসতে লাগলো। আবার ভাবলাম, যাই হোক, সেমন তো কিছু বড় কথা নয়। এমনিও আসতে হতো, অমনেও আসতে হতো। সে যা হবে দেখা যাবে। এই বলে ধুতিটা গুটিয়ে নিয়ে খুব সুন্দর করে বাবু হয়ে বসলাম। যেন এক পরম তৃপ্তি। অন্ধকার ঘর, বৃষ্টি হচ্ছে। সময়টা কিন্তু অন্ধকার হওয়ার মতন হয়নি, কিন্তু চারিদিকে মেঘের এমন অবস্থা যেন তারা আকাশের ওপরে এক কালো চাদরকে বিছিয়ে রেখেছে। যেন চারিদিকে সূর্যের একটু কিরণ পর্যন্ত আসতে পারছে না। যেন ভরা দুপুরেও মনে হচ্ছে রাত্রি। যেন রাতের অন্ধকার দিনকে এক অজানা কিছুতে ঢেকে রেখেছে। তাই এখানে অন্ধকার ঘরকে তুলনা করলাম। আসলে ভরা দুপুর হোক আর যাই হোক, পরিবেশ অনুযায়ী সে কথাটিকে সাজালেই বেশি ভালো মনে হয়। এমন সময় তারানাথ বলে উঠল,
এবার বাবু তোমরা বলে ফেলো তো, এই ঝড় বৃষ্টির মধ্যে কি কুবুদ্ধি করে এখানে এসেছো? এমনিতে আসার লোক তো তোমরা নও। কিশোরী যেন একটু অপ্রস্তুত হয়েই বলল, ওই আর কি, বৃষ্টি বাদলার সময় তো ভাবলাম সময় যেহেতু কাটছে না, তাই। তাই একটু গল্প শুনবে, তাই তো? সে আমি তোমাদের আসতে দেখেই বুঝে গেছি। আর তোমাদের যা হাবভাব, তা দেখে তো এমন সময় কোনো একটা ভূতের গল্প ছাড়া জমেই না। তা ভালোই করেছো এসেছো। একা একাই বসে থাকি, তোমরা আসলে একটু গল্প করার সঙ্গী পেলাম। এই যে পরিবেশ তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ, এই যে গভীর বৃষ্টি, এই যে বিদ্যুৎ চমকানো, কখনো কি জানো এই প্রকৃতির অপার ক্ষমতা, তার পেছনে যে কত রহস্য লুকিয়ে আছে, লুকিয়ে আছে কত অমানবিক শক্তির সংহারক ক্ষমতা, লুকিয়ে আছে কোনো তন্ত্র মন্ত্রের দ্বারা পরিচালিত কত বেতাল জিন জিন্নাত থেকে শুরু করে কত কিছু, যা মানুষের সমাজের মধ্যে থাকা নরহত্যাকারী এক তান্ত্রিক, এক কাপালিক, এক দুষ্ট বিদ্যা সম্পন্ন মহাজাগতিক পূজারী হিসাবে গণ্যিত, যা সাধারণ মানুষ তাদেরকে হয়তো সাধু সন্ন্যাসী ভালো মানুষের রূপ ধরে চেনে, কিন্তু তারা যে শয়তানের পূজারী হিসাবে গভীর রাতের পর রাত শয়তানের কাছে বলিকে উৎসর্গ করে যায়, আর সমাজের বুকে এক ভদ্র মানুষের ছদ্মবেশ ধারণ করে থাকে। তা বলি শোনো, সে আজ থেকে অনেক বছর আগের কথা। জানো, আমার তখনও জন্ম হয়নি। আমার বাবার কাছে এক লোক এসেছিল, তোমরা যাকে অমর জীবন নামে চেনো। সেই অমর জীবনের কথা অনুযায়ী তান্ত্রিক বিদ্যা আমাদের পরিবারের যেন এক অংশ, যেন তন্ত্রবিদ্যায় শিক্ষিত হওয়া, তন্ত্রবিদ্যায় দীক্ষিত হওয়া এই পরিবারের কিছু কিছু সন্তানের মধ্যে আগের থেকেই দেওয়া। ভগবানের আশীর্বাদ নিয়ে জন্মানো আমি, তাই হয়তো হাজার বিপদ মাথায় নিয়েও বেঁচে আছি, তোমাদের সাথে এখানে বসে গল্প করছি। তখন আমার বয়স 20 কি 25 হবে আন্দাজ, ওরকমই কিছু হবে হয়তো। কিছুটা স্মৃতিশক্তি নেই বললেই চলে, কারণ কম দিন তো হলো না। ঠিক বয়সকে আন্দাজ করে রাখাটাও যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াচ্ছে, তাই ঠিক করে বলতে পারছি না। কিন্তু হ্যাঁ, 25 কি 30 হবে আন্দাজ, ওইরকমই কিছু একটা ছিল। জ্যৈষ্ঠ মাসের শেষ সময়, তখনও আষাঢ় শ্রাবণ মাসের সেই বাদলা এখনো ঠিকমতো পৌঁছায়নি, কিন্তু ভাব প্রায় 80-80। যখন খুশি হঠাৎ করে বৃষ্টি, কিন্তু যেমন বৃষ্টি আসছে সেমন চলেও যাচ্ছে। এই ভরা গরমের মধ্যে আমি চলেছি। চলতে চলতে সে এক ফাঁকা মাঠের মধ্যে এসে পৌঁছালাম। গ্রামের নাম তখনও আমি ঠিক করে জেনে ওঠিনি। হ্যাঁ, পরে জেনেছিলাম, থাক সে কথা পরে বলবো। ফাঁকা মাঠের মধ্যে আসতেই হঠাৎ করে যেন এক ঘূর্ণিঝড় অনুভব করলাম। এমন সময়ে ঝড় আসা, হ্যাঁ, একটু স্বাভাবিক। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঝড় আসে, কিন্তু এইরকম ঝড় নয়। সে ঝড় আলাদা হয়। সে ঝড় যেন কয়েক ঘন্টা আগে থেকেই তার সংকেত দিতে থাকে।
আকাশে রোদ পড়ে যাওয়া, আকাশে মেঘের সৃষ্টি হওয়া। কিন্তু এই ঝড়, এই ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে আমি যা অনুভব করছি, আসলে কি তা সত্যি? যেন এক ঘূর্ণিঝড়ের আকারে আমাকে কিছু মনে করিয়ে দিয়ে যাচ্ছে। মাধব ঘোষকে মনে আছে? যার মেয়েকে কুপ্রস্তাব দিয়েছিল এক ভণ্ড সাধু, এক ভণ্ড তান্ত্রিক, যার পাঠানো বেতাল তাকে নির্মমভাবে হত্যা করেছিল তারই ডেরায়। সেই বেতালের হাত থেকে বাঁচতে গিয়ে যে গর্জন, যে ঝড় অনুভব করেছিলাম, ঠিক সেই রকম সংকেত। বুকের মধ্যে যেন 1000টি ঘন্টা বেজে উঠছে। সেখান থেকে কোন রকমে ইষ্ট নাম জপতে জপতে বেরিয়ে আসলাম। খুব কাছে একটি গ্রাম ছিল বলে হয়তো সে যাত্রায় রক্ষা পেয়ে গেছি। কিন্তু আবার এখন মনে হয় জানো, সে তখন আমার কোনো ক্ষতি করতে চায়নি। সে শুধু আমাকে ভয় দেখাতে চেয়েছিল। হয়তো সে এটা দেখতে চেয়েছিল আমার কত ক্ষমতা। সে আমাকে সম্মুখে এসে জানিয়ে দিয়ে গেল যে ও আসছে খুব শীঘ্রই। যেভাবে পারি নিজেকে রক্ষা করতে একটা সুযোগ দিয়ে গেল। আসলে কি সুযোগ দিয়ে গেল? না, আসলে তার ভাষায় এসে জানিয়ে দিয়ে গেল আমি আসছি, কি করতে পারিস করে নিস। যত তাড়াতাড়ি সম্ভব মাধব ঘোষের বাড়ির থেকে এগোতে হবে, এই ভেবে আমি রওনা দিয়েছি। সে কয়েক ক্রোশ দূরের রাস্তা। মাধব ঘোষের বাড়িতে প্রায় পৌঁছে গেছি। তার গ্রামে কেমন যেন এক থমথমে ভাব দেখা দিল। কিছু লোকের গুজব শুনতে পেলাম। আসলে এর আগের বার যখন মাধব ঘোষকে রক্ষা করেছিলাম, তখন গ্রামের প্রচুর লোক সেই সব ঘটনা জানতে পেরে অনেক সম্মান, অনেক শ্রদ্ধা করেছিলেন। তারা যেন আজকে আমাকে দেখতে পেয়ে অনেকটা খুশি হয়েছে, অনেকটা আশ্চর্য হয়েছে। আশ্চর্য এই কারণে যে আমি কি করে জানলাম এই গ্রামে আবার সেই উপদ্রব দেখা দিয়েছে। খুশি এই কারণে যে কেউ যদি এই উপদ্রব থেকে তাদের বাঁচাতে পারে, তাহলে সে আমি। তাদের কিছু লোকের কাছ থেকে কানাঘুষো শুনতে পেলাম এলাকায় নাকি বেতাল হানা দিয়েছে, সে কিছু একটা বড় করতে চায়। আসলে বেতাল তো এমন কোনো ভূত পেত নয় যে কোনো ছোটখাটো বিপদে আসে। বেতালকে জাগাতে হয়, আর বেতাল তার কার্যকে সম্পূর্ণ করার জন্য সব কিছু করতে প্রস্তুত। মাধব ঘোষের বাড়ির সামনে যখন পৌঁছেছি, হঠাৎ করে তার বাড়ি থেকে এক সমমূর্তির সাধুকে বেরোতে দেখলাম। অন্তত তার বেশ দেখে তো তাই মনে হলো, কিন্তু সে সাধুকে দেখে যেন মনে এক ফোঁটা তৃপ্তি আসলো না, বরং কেমন যেন এক অস্বস্তি হতে লাগলো। মাধব ঘোষের বাড়ির ভিতরে ঢুকতে গিয়ে দেখি মাধব ঘোষ উঠোনে এক চাটাই পেতে বসে আছে। তার সামনে রাখা একটি আসন, যে আসনে হয়তো এতক্ষণ কেউ বসেছিলেন। আমি ভেতরে ঢুকলাম। আমাকে আসতে দেখে মাধব ঘোষ যেন হাতে চাঁদ পেল। কি হয়েছে জানতে চায়, আবার সবকিছু বলতে চায়।
আসলে সে ভেবেছে আমার কাছে হয়তো অন্য কোনো খবর আছে। আমাকে আসতে দেখে মাধব ঘোষের মুখ যেন উজ্জ্বল হয়ে উঠল। সে হতব্যস্ত হয়ে বলে উঠল, ঠাকুরমশাই, আপনি এসেছেন? আপনি কি করে জানলেন যে এই সময়ে আপনাকে সবচেয়ে বেশি দরকার? প্রণাম হই ঠাকুরমশাই, বসুন এখানে, আমি জল খাবারের ব্যবস্থা করছি। বলেই সে হতব্যস্ত হতে লাগলো। কিন্তু আমি তো জলখাবার খেতে আসিনি, আমি এসেছি কি হয়েছে জানতে। তাই মাধব ঘোষকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম, মাধব, ওসব লাগবে না, আগে আমায় খুলে বলো তো কি হয়েছে। মাধব ঘোষ যেন এক মুহূর্ত নিস্তব্ধ হয়ে গেল। আমার দিকে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর সে বলতে আরম্ভ করলো, শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প রাত গভীরের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি বর্তমানে স্ক্রিনের উপরে দেখতে পাবেন। যদি না শুনে থাকেন অবশ্যই শুনতে পারেন। আমরা জানি এই গল্পটি পাঠ করতে গিয়ে ভাবের মধ্যে, আওয়াজের মধ্যে অনেক ধরনের ত্রুটি ছিল, অনেক এডিটিং ফল্ট ছিল, আরও অনেক ধরনের সমস্যা ছিল। কিন্তু জানেন কি, চ্যানেলটি একদমই নতুন। গল্পগুলোকে পাঠ করা, থাম্বনেল ডিজাইনিং করা, এডিটিং করা, সময় মতো গল্পগুলোকে আপলোড করা, সব কিছুই এক হাতে সামলাতে হচ্ছে। সো আমি খুবই দুঃখিত, হয়তো অনেক সমস্যা, অনেক খারাপ জায়গায় লাগতে পারে, মনে হতে পারে গল্পটিকে নষ্ট করা হচ্ছে, কিন্তু আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টাটা করছি। সো একটু মোটিভেশনের জন্য একটু লাইক আর কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান ফিডব্যাকটাকে দিতে পারেন, আমরা অবশ্যই তার উপরে গুরুত্ব দেব। থ্যাংক ইউ সো মাচ গল্পটিকে শোনার জন্য। দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে কোনো নতুন গল্পের সাথে।